আজকে আমরা ইউনিট 10 এর লেসন 4 অর্থাৎ ইউনিট 10 যেটা ড্রিমস, যেটার ক্যাপশন বা শিরোনাম, ওইটারই আমরা লেসন 4 আলোচনা করব। দে হ্যাড ড্রিমস পার্ট 2। আচ্ছা, এইখানে আমরা একটি বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তি, তার জীবনী নিয়ে আমরা আলোচনা করব এখন, যার নাম হচ্ছে জাহির রায়হান। আচ্ছা, আমরা টেক্সটটা শুরু করি। আর পড়াতে গিয়ে যে ওয়ার্ডগুলো আসবে সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ প্লাস অর্থ আমি বলে দেব। আচ্ছা, বলছে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ। বলছে জহির রায়হান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ফিল্ম মেকার বা চলচ্চিত্রকারদের মধ্যে একজন। হি ওয়াজ বর্ন অন 19 অগস্ট 1935। বলছে উনি 1935 সালের 19 অগস্ট জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট, অর্থাৎ ফেনী জেলার মাজুপুর গ্রামে তিনি কি করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। বলছে তিনি ছিলেন ভাষা আন্দোলনের, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তার মানে কি, আমরা বিভিন্ন সময় দেখি যে প্রতিবাদের ভাষা বা প্রতিবাদের ধরন কিন্তু অনেক রকম হতে পারে। অনেকে দেখা যায় কবিতা, গল্প বা উপন্যাস লেখার মাধ্যমে প্রতিবাদ করে কোনো কিছুর বা প্রতিবাদ জানায়। অনেকে সরাসরি দেখবা মিছিলে বা বিভিন্ন রকম সংঘর্ষে বা বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে মিছিল বা বিভিন্ন আন্দোলন, এগুলোতে সক্রিয় মানে সশরীরে উপস্থিত হয়। তো এই যেটা বললাম যে আন্দোলন বা প্রতিবাদ করার ধরন কিন্তু অনেক, লেখার মাধ্যমেও করা যায়, অর্থাৎ সশরীরে উপস্থিত না থেকে লেখার মাধ্যমে কোনো কিছুর বিরুদ্ধে আন্দোলন করা যায়, আবার সশরীরে উপস্থিত থেকে আন্দোলন বা বিদ্রোহ বা প্রতিবাদ করেও করা যায়। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা একটু একটা জিনিস খেয়াল করি। তোমরা মনে রাখবে যে ঐতিহাসিক যে ঘটনাগুলো সেগুলোর পূর্বে কিন্তু দি হয়। এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন, এটি একটি ঐতিহাসিক ঘটনা, এই জন্য এটির পূর্বে অবশ্যই দি হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এটি নির্দিষ্ট একটি ঘটনার নাম, এ কারণে এটি কিন্তু ক্যাপিটালাইজ করা হয়েছে, যেহেতু প্রপার নাউন এবং এটা হচ্ছে কি একটা ঐতিহাসিক ঘটনার নাম হলে ক্যাপিটালাইজ করতে হয়। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস। বলছে 10 জন স্টুডেন্টের মধ্যে তিনি ছিলেন একজন। টু গো আউট ইন আ প্রসেশন, যিনি কি করেছিলেন? মিছিল নিয়ে বের হয়েছিলেন। প্রসেশন মানে হচ্ছে মিছিল। প্রসেশন এটি হচ্ছে নাউন, আর এটির মানে হচ্ছে মিছিল। তিনি মিছিল নিয়ে বের হয়েছিলেন on 21 ফেব্রুয়ারি 1952। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে তিনি মিছিল নিয়ে বের হয়েছিলেন। ডেসপাইট সত্ত্বেও আ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দি অথরিটিস। বলছে এরকম কর্মকাণ্ডের উপর কর্তৃপক্ষ যে ব্যান করেছিল, দ্যাট মিনস নিষেধাজ্ঞা। ব্যান মানে হচ্ছে নিষেধাজ্ঞা। ব্যান এটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, নিষেধাজ্ঞা। আর ইম্পোজ করা মানে হচ্ছে ইম্পোজ ভার্ব। ইম্পোজ করা মানে হচ্ছে আরোপ করা। কি করা? আরোপ করা, ইম্পোজড। তাহলে অথরিটি কি করেছিল? এই যে মিছিল, মিটিং, এগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তা সত্ত্বেও বলছে ডেসপাইট আ ব্যান, নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে মিছিল নিয়ে বের হয়েছিলেন। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়্যার অ্যারেস্টেড, এর ফলে হচ্ছে তিনি এবং আরো অনেকে গ্রেপ্তার হয়েছিলেন। এটা স্বাভাবিক। দেখো, মনে করো সরকার বা কোনো অথরিটি কোনো একটা জিনিস করতে তোমাকে নিষেধ করেছে, তুমি যদি করো বা বলা হয়েছে যে এটা আইনানুগ অপরাধ,
যদি তুমি এটা করো আইন অনুযায়ী এটা অপরাধ, যদি তুমি সরকারের বিরুদ্ধে গিয়ে এটা করো তাহলে সরকার তোমাকে অবশ্যই গ্রেফতার করবে। তো এখানে ওইটাই বলছে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়্যার অ্যারেস্টেড, তিনি এবং আরো অন্য অনেকে কি হয়েছিলেন, অনেকে গ্রেপ্তার করা হয়েছিল, অ্যান্ড টেকেন টু প্রিজন, এবং তাকে কি করা হয়েছিল, তাদেরকে প্রিজন বা কারাগারে নেওয়া হয়েছিল, তার মানে কি তাদের কারাগারে বন্দি রাখা হয়। Zahir Raihan was also present at the historical meeting of Amtala on 21 February 1952 বলছে তিনি কি করেছিলেন 1952 সালের 21 ফেব্রুয়ারি আমতলায় যে ঐতিহাসিক মিটিং বা জনসভা হয় সেখানে তিনি উপস্থিত ছিলেন। আচ্ছা দেখো একটা জিনিস বন্ধুরা, প্রেজেন্ট 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 কথা হচ্ছে আচ্ছা এখানে প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে উপস্থিত হওয়া। হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969, তিনি 1969 সালের গণ অভ্যুত্থান, মাস মুভমেন্ট মানে হচ্ছে গণ অভ্যুত্থান, মাস মুভমেন্ট মানে হচ্ছে গণ অভ্যুত্থান, এটি হচ্ছে কম্পাউন্ড নাউন। তিনি গণ অভ্যুত্থানে কি করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। টুক পার্ট ইন, এটি একটি ফ্রেজ বন্ধুরা, টুক পার্ট এটি একটি ফ্রেজ, মানে তিনটি একসাথেই হয়। টুক পার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা, তাহলে কি করেছিলেন তিনি 1969 সালের যে গণ অভ্যুত্থান সেখানে অংশগ্রহণ করেছিলেন। ইন 1971 1971 সালে হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, 1971 সালে তিনি স্বাধীনতা যুদ্ধ বা লিবারেশন ওয়ারে যোগদান করেছিলেন। এরপরে অল থ্রু হিজ লাইফ মানে হচ্ছে সারা জীবন ধরে, অল থ্রু হিজ লাইফ। all through his life, that means সারা জীবন ধরে। জাহির রায়হান ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি, বলছে সারা জীবন ধরে জহির রায়হান কি করেছিলেন, একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। আর সোসাইটি, গণতান্ত্রিক সমাজ এটা কেমন সমাজ, বলছে আর সোসাইটি এটা এমন একটা সমাজ দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, যেটা কি করবে, এমন সমাজ যেটা ফ্রিডম অফ স্পিচ, যেটা বাক স্বাধীনতা, স্পিচ মানে হচ্ছে কথা বা বাক শক্তি, আর ফ্রিডম মানে স্বাধীনতা, যেটা বাক শক্তি, যে সমাজ কি করবে, বাক শক্তি বাক স্বাধীনতা নিশ্চিত করবে। এনশিওর শিওর শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওর সাথে যদি আমরা ইএন দেই তাহলে ওটা হয়ে যাবে ভার্ব। এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। তাহলে এখানে দেখো, এখানে একটা গণতান্ত্রিক সমাজের কিন্তু একটা ডেফিনিশনও দেয়া হয়েছে, যে গণতান্ত্রিক সমাজ বলতে কি বোঝায়, এমন একটা সমাজ যে সমাজ কি করবে, বাক স্বাধীনতা নিশ্চিত করবে, অর্থাৎ যে সমাজে মানুষ কি করবে, ইচ্ছা মতো কথা বলতে পারবে। হি হ্যাড ম্যানি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু, বলছে যে আমাদের, তার কি ছিল, আমাদের যে চলচ্চিত্র শিল্প, এই চলচ্চিত্র শিল্পকে নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড আ লিজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া, বলছে তিনি একটা লিজেন্ডারি ফিল্ম তৈরি করেন, নাম হচ্ছে জীবন থেকে নেয়া, বেসড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তাহলে বলছে যে তিনি একটা লিজেন্ডারি বা একটা উল্লেখযোগ্য, একটা অত্যন্ত বিখ্যাত একটা মুভি তৈরি করেন, জীবন থেকে নেয়া। এই জীবন থেকে নেয়া এই মুভিটা কিসের উপর ভিত্তি করে, এটা 1952 সালের যে ভাষা আন্দোলন আছে, এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে এই মুভিটা তৈরি করা হয়। It was a protest against the autocratic government then ruling our country, বলছে এই জীবন থেকে নেয়া, এইটা মূলত
একটা কি ছিল, এটা মূলত একটা প্রতিবাদ ছিল কিসের বিরুদ্ধে? অটোক্রেটিক গভর্নমেন্ট অর্থাৎ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল। দেন রুলিং আওয়ার কান্ট্রি, যেটা কি করতো? আমাদের দেশকে শাসন করত। তাহলে এই ছবিটা মূলত, এই যে জীবন থেকে নেয়া এই ছবিটা মূলত একটা কি? এটা মূলত একটা প্রতিবাদ। কি কিসের বিরুদ্ধে প্রতিবাদ? স্বৈর শাসকের বিরুদ্ধে প্রতিবাদ। বলছে দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্য ফিল্ম। পোর্ট্রেট মানে হচ্ছে এমন ভাবে কোনো কিছু বর্ণনা করা বা উপস্থাপন করা যেটা মনে হয় যে একদম চোখের সামনে জল জল করে ভাসছে। তো পোর্ট্রে করা মানে হচ্ছে জীবন মানে একেবারে জীবন্ত ভাবে কোনো কিছু উপস্থাপন করা, পোর্ট্রে। এরপরে বলছে দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম। বলছে ওই ফিল্ম বা ওই ছবিটাতে যে পরিবারটাকে উপস্থাপন করা হয় এইটা মূলত কি ছিল? সিম্বলিকলি রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান। বলছে প্রতীকী রূপে ওই পরিবারটা কাকে নির্দেশ করে? পূর্ব পাকিস্তানকে নির্দেশ করে। রিপ্রেজেন্ট মানে হচ্ছে কোনো কিছুর প্রতিনিধি রূপে প্রকাশ করা বা প্রকাশিত হওয়া, রিপ্রেজেন্ট। এটা ভার্ব, রিপ্রেজেন্ট, এটা হচ্ছে ভার্ব। এটার মানে হচ্ছে কোনো কিছুর প্রতীক রূপে উপস্থাপন করা, রিপ্রেজেন্ট করা। তাহলে বলছে যে এই ছবিটাতে যে পরিবারটাকে দেখানো হয়েছে এই পরিবারটা মূলত কি? মূলত হচ্ছে সিম্বলিকলি, অর্থাৎ সিম্বলিক্যাল বলতে আমরা সিম্বল বলতে কি বুঝি? যখন একটি জিনিস দিয়ে আরেকটি জিনিসকে বোঝানো হয় তখন ওটাকে বলে সিম্বল। অর্থাৎ ডিরেক্টলি কোনো কিছু না বুঝিয়ে একটি জিনিসের মাধ্যমে আরেকটি জিনিসকে বোঝানো। তাহলে বলছে এই ছবিতে যে পরিবারকে দেখানো হয়েছে এটা প্রতীকী রূপে কি করে? পূর্ব পাকিস্তানকে উপস্থাপন করে। রিপ্রেজেন্ট মানে হচ্ছে উপস্থাপন করা বা প্রতিনিধিত্ব করা। The family was ruled by an autocrat। বলছে এই পরিবারটা মানে এই ছবিতে যে পরিবারটাকে দেখানো হয়েছে এই পরিবারটা মূলত শাসন করত হচ্ছে একজন স্বৈর শাসক। অর্থাৎ আমি যা বলবো তাই, এর বাইরে যাওয়া যাবে না, এরকম শাসককে বলা হয়। বা এটাই আমি যা বলবো এটাই নিয়ম, এটাই মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এরকম ব্যক্তিকে বলা হয় স্বৈর শাসক। বলছে এই পরিবারটা একজন অটোক্রেট বা স্বৈর শাসক কি করতো? শাসন করত। হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পাইরেসি। যাকে কি করতে হয়েছিল? তার কনস্পাইরেসি বা ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়েছিল। কনস্পাইরেসি, অনেকে এটাকে কনস্পিরেসিও বলে, সমস্যা নেই। কনস্পাইরেসি, অনেকে এটাকে কি বলে? কনস্পিরেসিও বলে, তো সমস্যা নেই, কনস্পাইরেসি বা কনস্পিরেসি। তো বলছে তার ষড়যন্ত্রের জন্য শেষমেশ ওই পরিবারের যিনি অটোক্রেট বা স্বৈরাচারী ব্যক্তি ছিলেন তাকে কোথায় যেতে হয়? কারাগারে যেতে হয়। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। এই ছবিটা কোথায় দেখানো হয়? বাংলাদেশের বাহিরেও। তার মানে এই যে 1971 সালে যুদ্ধের সময় এই ছবিটা অর্থাৎ জীবন থেকে নেয়া এই ছবিটা যে শুধুমাত্র বাংলাদেশে দেখানো হয় সেটা কিন্তু না, এই ছবিটা বাংলাদেশের বাহিরেও দেখানো হয়। এরপরে কি বলছে? সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রয়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দিস ফিল্ম। বলছে যে এই যে সত্যজিৎ রয়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের মতো যারা ফেমাস বিখ্যাত ফিল্ম মেকার, সেলিব্রেটেড বিখ্যাত ফিল্ম মেকার্স বা চলচ্চিত্রকার ছিলেন, তারাও এই ফিল্মটা কি করেছিলেন? প্রশংসা করেছিলেন। এরপরে বলছে জাহির রায়হান গেভ অল দ্য মানি। বলছে জাহির রায়হান কি করেছিলেন? সকল টাকা প্রদান করেছিলেন। দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। অর্থাৎ এই ছবি বহির্বিশ্বে এবং বাংলাদেশে দেখানোর ফলে যেই টাকা, এই ছবি থেকে যে টাকা উপার্জন করা হয় এই টাকাটি তিনি কোথায় দিয়েছিলেন? এই যে ফ্রিডম ফাইটার্সদের যে ট্রাস্ট বা তহবিল সেটা গঠন করার ক্ষেত্রে। বিসাইডস, তাছাড়া
his great documentary on Pakistani atrocities, অর্থাৎ পাকিস্তানের যে স্বৈরতন্ত্র, এই স্বৈরতন্ত্রের বা স্বৈর শাসনের উপর যে তার ডকুমেন্টারি বলতে আমরা প্রামাণ্য চিত্র। আসলে প্রামাণ্য চিত্র জিনিসটা কি, মনে করো যে কোনো একটা ছবি দেখানো হচ্ছে, পাশ থেকে বলে দেয়া হয় এটা এটা এটা, যেমন আমরা বিভিন্ন ডিসকভারি চ্যানেলে এগুলো এখন দেখি যে একটা বন বা সুন্দরবন বা কোনো একটা আফ্রিকার জঙ্গল দেখানো হচ্ছে, কোথায় কি আছে, কোনটা কোন গাছ, গোটা কিন্তু বলে দেয়া হয়। এই ধরনের চিত্রকে বলা হয় বা এই ধরনের কোনো অনুষ্ঠানকে বলা হয় ডকুমেন্টারি। বিখ্যাত ডকুমেন্টারি অর্থাৎ পাকিস্তানি স্বৈর শাসনের উপর বা স্বৈর শাসন সম্পর্কিত তার যে বিখ্যাত ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র নাম হচ্ছে স্টপ জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে যে গুপ্ত, জেনোসাইড মানে আমরা যেটা বলি গণহত্যা, মানে নির্বিচারে গণহত্যা, অর্থাৎ যেই গণহত্যা যেই হত্যাকাণ্ডে নারী পুরুষ শিশু কোনো কিছু বিচার বিবেচনা করা হয় না, যাকে সামনে পাওয়া যায় তাকে মেরে ফেলা হয়, এটাকে বলে জেনোসাইড। তো বলছে যে স্টপ জেনোসাইড, তাহলে তার ডকুমেন্টারিটার নাম কি? স্টপ জেনোসাইড helped create world sentiment in favor of our liberation war। বলছে এটা কি করেছিল? স্বাধীনতা যুদ্ধের পক্ষে যে পৃথিবীর যে সেন্টিমেন্ট বা অনুভূতি বা সমর্থন, এই সমর্থন তৈরিতে সাহায্য করেছিল। এখানে ওয়ার্ল্ড সেন্টিমেন্ট বলতে আমরা কি বুঝি? সমর্থন। সেন্টিমেন্টের আরো অর্থ রয়েছে, কিন্তু এখানে সেন্টিমেন্ট মানে হচ্ছে সাপোর্ট। সেন্টিমেন্ট, এখানে সেন্টিমেন্ট নাউন, এটার মানে হচ্ছে সাপোর্ট বা সমর্থন। সাপোর্ট বা সমর্থন। তাহলে এই ডকুমেন্টারিটা কি করেছিল? স্বাধীনতা যুদ্ধের পক্ষে সারা পৃথিবীর সমর্থন তৈরিতে সাহায্য করেছিল। on 30 ডিসেম্বর 1971, 1971 সালের 30 ডিসেম্বর, someone informed জহির রায়হান, বলছে কেউ একজন জহির রায়হানকে খবর দিয়েছিল। কি খবর দিয়েছিল? about an address, বা জানিয়েছিল, কেউ একজন জহির রায়হানকে একটা অ্যাড্রেস বা ঠিকানা জানিয়েছিল। ঠিকানাটা কি? somewhere at মিরপুর, বলছে মিরপুরের কোনো একটা জায়গায়, where he might find his brother, যেখানে তার ভাইকে তিনি খুঁজে পেতে পারেন। তার ভাইয়ের নাম কি? বলছে দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, বলছে তার ভাইয়ের নাম হচ্ছে বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার। বলছে যে তাহলে 1971 সালের 30 ডিসেম্বর, 1971 সালের 30 ডিসেম্বর তাকে কি করা হয়? জহির রায়হানকে একটা মিরপুরের কোনো একটা জায়গার একটা ঠিকানা দেয়া হয়। ঠিকানায় বলা হয় যে ওখানে গেলে উনি ওনার নিখোঁজ হওয়া ভাই শহীদুল্লাহ কায়সার ওনাকে খুঁজে পাবেন। who had gone missing from 14 ডিসেম্বর 1971, যিনি 1971 সালে কি হয়েছিলেন? 14 ডিসেম্বর উধাও হয়ে গিয়েছিলেন। এখানে কার উধাও হওয়ার কথা বলা হয়েছে? শহীদুল্লাহ কায়সারের। এরপরে বলছে শহীদুল্লাহ কায়সার ওয়াজ ক্যাপচার্ড, বলছে শহীদুল্লাহ কায়সারকে ক্যাপচার্ড অর্থাৎ ধরা হয়েছিল বা গ্রেপ্তার করা হয়েছিল, and killed by the Pakistani army and local collaborators during the last days of the war। বলছে স্বাধীনতা যুদ্ধের একেবারে শেষের দিকে তাকে পাকিস্তানি আর্মি এবং স্থানীয় যারা কোলাবোরেটরস, স্থানীয় সহযোগী যারা আছে তাদের মাধ্যমে তাকে কি করা হয়? হত্যা করা হয়। কোলাবোরেটরস মানে হচ্ছে সহযোগী। অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী জহির রায়হান, সেই অনুযায়ী বলতে ওই অ্যাড্রেস অনুযায়ী বা ওই ইনফরমেশন তথ্য অনুযায়ী, এর জন্য এখানে বলছে অ্যাকর্ডিংলি, মানে সেই তথ্য অনুযায়ী জহির রায়হানকে কি করেছিল? জহির রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক, জহির রায়হান তার ভাইকে ফিরিয়ে আনার জন্য বাড়ি ছেড়ে গিয়েছিল। বাট হি নেভার রিটার্ন, কিন্তু তিনি আর কখনোই ফিরে আসেননি। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল, জহির রায়হানের স্বপ্ন কি হয়েছিল? পূর্ণ হয়েছিল। কি স্বপ্ন? এটা আমরা পরের লাইনেই জানতে পারবো। হি কুড সি দি এমার্জেন্স মানে হচ্ছে অভ্যুদয় বা জন্ম, আমরা যেটা বলি এমার্জেন্স।
এমার্জেন্স, GNC। দেখো এমার্জেন্স মানে হচ্ছে অভ্যুদয় বা কোনো কিছু জন্ম। তো বলছে এমার্জেন্স, আমি যেভাবে স্পেলিংটি বললাম ওভাবে করবে, তাহলে ভুল হবে না। বলছে হি কুড সি দি এমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ দো হি ডিডন্ট গেট ব্যাক হিজ ব্রাদার। বলছে যে তিনি কি করেছিলেন, যদিও তিনি তার ভাইকে, তাহলে ওই যে তিনি মিরপুরে যে তার নিখোঁজ হওয়া ভাইকে খুঁজতে গেলেন, তার ভাইকে তিনি খুঁজে পাননি, কিন্তু তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে এই যে স্বাধীন বাংলাদেশের যে জন্ম বা সূচনার স্বপ্ন দেখেছিলেন, সেটা কি হয়েছিল, সেটা তিনি দেখতে পেরেছিলেন। জন্ম, এমার্জেন্স, স্বাধীন বাংলাদেশের জন্ম দেখতে পেরেছিলেন। অ্যান্ড ইটস এ পিটি, এবং এটা একটা দুঃখজনক বিষয়। পিটি মানে এখানে করুণা না, এটা দুঃখজনক বিষয়, বাট ইটস এ পিটি, কিন্তু এটা একটা দুঃখজনক বিষয়, দ্যাট দিস ড্রিমার কুড নট লাইভ, কিন্তু এই স্বপ্নচারী মানুষটা বেঁচে থাকতে পারেননি টু সি হিজ ড্রিম কাম ট্রু, যে তিনি যে স্বপ্নটা দেখেছিলেন তার এই স্বপ্নটা সত্যি হবে এরকম এটা দেখার জন্য তিনি বেঁচে ছিলেন না। আচ্ছা দেখো, আমরা অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তি এবং অনেক ভালো একজন ব্যক্তির জীবনী নিয়ে পড়লাম, তার জীবনের অর্জন, তার জীবনের কর্মকাণ্ড, তিনি তার জীবনে লাইফ টাইমে কি করেছেন, তিনি হচ্ছে তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে, তার কৃতিত্ব, এই সবগুলো সম্পর্কে আমরা জানলাম। তো আমরা এই প্যাসেজটি পড়তে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং কিছু ফ্রেজও জানতে পেরেছি। এই ওয়ার্ড এবং ফ্রেজগুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে, কারণ হচ্ছে ইংরেজিতে ভালো এবং স্ট্রং, অনেক শক্তিশালী বা মজবুত ইংরেজির মেরুদণ্ড, তোমার নিজের ইংরেজির মেরুদণ্ডকে অনেক শক্তিশালী করতে হলে তোমাকে অবশ্যই গ্রামাটিক্যাল এবং এর সাথে সাথে অবশ্যই ওয়ার্ড মিনিংয়ে অনেক দক্ষ হতে হবে। দ্যাট মিনস ওয়ার্ড মিনিং অনেক বেশি জানতে হবে। তো তোমরা এই প্যাসেজটি পড়ার আগে ওয়ার্ড মিনিংগুলো ভালো করে আয়ত্ত করে নিবে, নেওয়ার পরে প্যাসেজটি ভালো করে পড়ে তোমাদের যে বাসায় মডেল বই আছে সেই মডেল বই চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে এবং কোয়েশ্চেন আছে, সেগুলো তোমরা বাসায় অবশ্যই কি করবে, প্র্যাকটিস করবে। আচ্ছা, তাছাড়াও আমি আজকে তোমাদের কিছু প্রশ্ন প্যাসেজের ভেতর থেকে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে মেকিং করে দিব, তোমরা সেগুলো বাসায় উত্তর লিখবে। লিখে যদি উত্তরে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, নাম্বার 1, ফার্স্ট কোয়েশ্চেনস। আচ্ছা, answer to the below questions. Answer to the below questions. Number 1 number প্রশ্ন, who was Zahir Raihan? হ্যাঁ, উনি কি ছিলেন? দেখো, তোমরা হয়তোবা অনেকে প্রথম লাইনটা থেকে উত্তর দিবে, আসলে হবে না। প্যাসেজের মধ্যে আরো আছে, তিনি কি কাজ করছেন, তিনি কি ছিলেন, এখানে এক কথায় ডিটেলস। উনি শুধু একজন ফিল্ম মেকার ছিলেন সেটা কিন্তু না, উনি আরো কি কাজ করছেন, কি ছিলেন, এখানে ভেতরের পুরো প্যাসেজটা থেকে কিন্তু তোমাকে উত্তর শর্ট করে লিখতে হবে। আমি কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছি এটি, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন। What are Zahir Raihan's contributions? What are Zahir Raihan's contributions to Bangladesh
হিস্ট্রি। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে জহির রায়হানের ভূমিকা কি কি, এটা আমি একটু বলে দেই। এখানে কি কি ভূমিকা, যেমন ওনার অনেক ভূমিকা, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ওনার অনেক ভূমিকা রয়েছে না। এই প্রশ্নের উত্তরটা বড় হবে, যদিও তোমাদের 2 মার্কসের করে থাকে, কিন্তু এটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি। এই প্রশ্নের উত্তরটা কিন্তু বড় হবে, ঠিক আছে? আচ্ছা, কি কি অবদান আছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, সবগুলো এগুলো লিখতে হবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, what was the influence of stop genocide? What was the influence of stop genocide to the liberation war? আর একটা প্রশ্ন দিব, লাস্ট কোয়েশ্চেন। Who was Shahidullah Kaisar? শহীদুল্লাহ কায়সার কে ছিলেন? শহীদুল্লাহ কায়সার সম্পর্কে এই প্যাসেজে অনেকগুলো তথ্য আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই তুলে ধরতে হবে। এখানে প্রায় 2 থেকে 3টি বা তারও বেশি তথ্য, 2 থেকে 3টির মতো তথ্য এখানে রয়েছে শহীদুল্লাহ কায়সার সম্পর্কে, সেই তথ্যগুলো তুলে ধরতে হবে। বন্ধুরা দেখো, এই যে আমি যে প্যাসেজের ভেতর থেকে প্রশ্ন তৈরি করে দিলাম, এভাবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি যে প্রশ্নগুলো দিয়েছি সে প্রশ্নের উত্তর তুমি ডিরেক্টলি কোনো লাইনে তুমি ডিরেক্টলি একদম হুবহু খুঁজে পাবে না। তোমাকে দেখা যাচ্ছে 2-3টা সেন্টেন্স একসাথে কম্বাইন করে উত্তর নিয়ে, 2-3টা সেন্টেন্স থেকে উত্তর নিয়ে তোমাকে কি করতে হবে, একটাতে রূপান্তর করতে হবে। দ্যাট মিন্স এখানে তোমার ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে তুমি ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে বাধ্য বা ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে করলে সুবিধা কি, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অনেক বেশি ডেভেলপড হবে এবং প্যাসেজ সম্পর্কে তোমার আইডিয়া আরো ভালো হবে। তো আজ এই পর্যন্তই। তো এই প্রশ্নগুলোর উত্তর করার সময় অবশ্যই প্যাসেজটি ভালো করে বুঝে পড়ে তারপরে উত্তর করবে। আর আরেকটা কথা বলি, প্যাসেজটি ভালো করে বাংলায় পড়ে যদি তুমি না দেখে, অর্থাৎ বইয়ের হেল্প না নিয়ে যদি করতে পারো তাহলে ওটা আরো বেশি ভালো। অনেকে আছে যে প্রশ্ন পড়ার পরে তারপরে ওখান থেকে দেখে উত্তরটা উঠায়। তুমি একবারে পড়ে নিয়ে তারপরে বই বন্ধ থাকা অবস্থায় তুমি করবে, ওইভাবে যদি করো প্যাসেজটি আরো ভালোভাবে আয়ত্ত হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় উত্তর করবে, যদি সমস্যা হয় আমাদের কমেন্টসে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।